সাবেক আইজিপি শহীদুল ও আল মামুন আটক, দিলীপ আগরওয়ালকে গ্রেফতারে অভিযান। আরব আমিরাতে বিক্ষোভে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির দণ্ড মওকুফ, ফিরতে পারবেন কাজে। এবং ব্যাংক খাতের চাঁদাবাজ নজরুল ইসলাম মজুমদার সিএসআর এর নামে হাতিয়ে নিয়েছেন ৩,০০০ কোটি টাকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। রাতে তাদের রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানিয়েছেন, সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন ডিবি হেফাজতে রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়ার পর থেকে পুলিশের এই সাবেক দুই শীর্ষ কর্মকর্তা আত্মগোপনে ছিলেন। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার গুলশান অফিসে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাত ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগরওয়ালার অফিসের চারদিক ঘেরাও করে। ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তারা আগরওয়ালার অফিস ও ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুমে তল্লাশি চালায়। শেখ হাসিনার ঘনিষ্ঠজন আগরওয়ালার বিরুদ্ধে সোনা ও হীরা চোরাচালানের অভিযোগ তদন্ত করছে ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। এছাড়াও ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে অর্থ পাচার, প্রতারণা অভিযোগ দীর্ঘদিনের। প্রতিষ্ঠানটি দুবাই, সিঙ্গাপুরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটও নিয়ন্ত্রণ করে। আগরওয়ালা ভারতের কলকাতা শহরে ৩টি জুয়েলারি দোকান ও ১১টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল অবৈধ সম্পদের মালিক। বিদেশে ৪০ কোটি টাকা বিনিয়োগ করে একটি ব্যাংকের পরিচালক হন দিলীপ আগরওয়ালা। দর্শক, গুলশানে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ, নিয়ে যাচ্ছি তার কাছে। মিনহাজ, সর্বশেষ খবর আমাদের জানাবেন। জি, আপনি সংবাদে যেমনটি বলেছেন, আসলে ঠিক ১০টা থেকে রাত ১০টা থেকে কিন্তু ডায়মন্ড ওয়ার্ল্ডের যে গুলশানের অফিসটি রয়েছে, এখানে র্যাব ১-এর সদস্যরা অভিযান শুরু করেছিলেন। এখন রাত ১টা বেজে গেলেও কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত কোনো রকম তথ্য পাইনি ভিতর থেকে আসলে ভিতরে কী চলছে। ঠিক যখন রাত ১২টা বেজেছিল, আমার পিছনে আপনি যে মূল ফটকটি দেখতে পাচ্ছেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের অফিসের যে মূল ফটকটি, এই ফটকটি কিন্তু ১২টা যখন বেজেছিল, এখানকার যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারা একেবারে তালা মেরে এবং ভিতরের যত লাইট ছিল আসলে সব ধরনের লাইট বন্ধ করে একেবারে অন্ধকার করে আসলে ভিতরে অভিযান চলছে। আসলে আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু সবাই অপেক্ষা করছি, ঠিক ১০টা থেকে কিন্তু আমরা সবাই অপেক্ষা করছি আসলে এখানে কী চলছে। হয়তো মানে আমরা সর্বশেষ তথ্যটি হয়তো আপনাদেরকে জানাতে পারবো যখন এখানে অভিযানটি শেষ হলে র্যাবের যিনি অধিনায়ক তিনি বের হয়ে যখন আমাদের ব্রিফ করবেন, আমরা আসলে তখনই এখানকার যে সর্বশেষ পরিস্থিতি বা আসলে ভিতরে কী ঘটেছিল আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল এখানকার সর্বশেষ তথ্য আমার কাছে। ধন্যবাদ মিনহাজ। দর্শক, গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাহতাব মিনহাজ। গুলশানে আছেন অবশেষে মুক্ত হলেন হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানানো আরব আমিরাতের সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি। প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই প্রবাসীরা প্রতিবাদী কর্মসূচি পালন করেন দেশটিতে। এই শ্রমিকদের দেশে ফেরত পাঠানো হচ্ছে না, তারা সেখানে কাজ করতে পারবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। বাংলাদেশি শিক্ষার্থী জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গেল ১৯ জুলাই রাস্তায় নামেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা।
হাসিনা সরকারের দুঃশাসনের প্রতিবাদ জানাতে গিয়ে চরম শাস্তির শিকার হতে হয় ৫৭ বাংলাদেশিকে। তাদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদের সাজা দেয় আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল। ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও বাকি একজনকে ১১ বছর সাজা দেওয়া হয়। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরপরই দ্রুততার সঙ্গে এসব বাংলাদেশিকে মুক্ত করার ব্যাপারে উদ্যোগ নেন তিনি। চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যাতে করে তারা এই সহায়তাটা পেতে। এরই ধারাবাহিকতায় ১ মাসেরও বেশি সময় বন্দী থাকার পর অবশেষে মুক্তি পেলেন ৫৭ বাংলাদেশি। সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ক্ষমা করে দেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে দেশটিতে বসবাসরত সব প্রবাসীকে আরব আমিরাতে আইন মেনে চলার আহ্বান জানান। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। সংযুক্ত আরব আমিরাতে অবৈধ হয়ে পড়া অভিবাসীদের সাধারণ ক্ষমা করেছে সে দেশের সরকার বলে নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সাথে তিনি জানিয়েছেন, এখন থেকে যারা বিদেশ যাবেন সেই দেশের প্রবাসী আইন বিষয়ে জানা থাকতে হবে। ডক্টর ইউনূসের প্রতি উনি রিকোয়েস্ট করেছেন ইউএইর প্রেসিডেন্টকে, এবং ইউএইর প্রেসিডেন্ট এটা উনি অবশ্য একটি কথা বলেছিলেন যে আপনারা যাদেরকে পাঠাবেন আমাদের এখানে তাদেরকে আমাদের আইন সম্বন্ধে একটু ওয়াকিবহাল করে একটু ট্রেন করে পাঠাবেন। যতটুকু জানতে পেরেছি যে তারা সম্পূর্ণ ক্ষমা পেয়েছে, কাজে তারা ওখানে কাজ করতে পারবে। সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে মুক্তি দেয় দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছর কারাদণ্ডে দেশটির একটি আদালত দিয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর টেলিফোনে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের ক্ষমা করে দিতে প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন মোহাম্মদ ইউনূস। তার প্রতি সম্মান জানাতে ৫৭ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা মঞ্জুর করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রপতিকে লেখা এক চিঠিতে ডক্টর ইউনূস এই অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধারা আছে সেসব ধারা বাতিল ও সংস্কারের প্রস্তাব দিয়েছে সম্পাদক পরিষদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিশ্চয়তা ও যত্রতত্র খুনের মামলা বন্ধে সুস্পষ্ট ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়। আরব আমিরাতে সাজা থেকে মুক্তি পাওয়া ৫৭ আন্দোলনকারীর মুক্তির খবর দিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার আহ্বান জানান। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে সম্পাদক পরিষদ। পত্রিকার ২০ সম্পাদক অংশ নেন এই বৈঠকে। সংবিধান ও গণমাধ্যম আইন সংস্কারের প্রস্তাব দেন সম্পাদকরা। আলোচনায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, বিভিন্ন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সংস্কারের বিষয়গুলো। বৈঠক শেষে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ সাজাপ্রাপ্ত ব্যক্তির মুক্তিতে প্রধান উপদেষ্টার অবদান তুলে ধরেন সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম। ৫৭ জনকে তারা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওখানকার আমিরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনাদের আজকে এই সুখবর উপদেষ্টা আমাদেরকে বললেন যে তাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। গণমাধ্যমে সাংঘর্ষিক কালাকানুন বাতিল সহ সাংবাদিক হয়রানির মামলা বন্ধেরও আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। সম্পাদক হিসেবে আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। পরে বৈঠকের বিস্তারিত নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এডিটরদের কাছ থেকে যে যৌক্তিক সময়টা কি। খুবই একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 years। ঠিক আছে, আরো একজন বোধহয় 2 বছর কথা বলেছেন।
অনেকে আবার দেখেছেন যে না, যে এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে, তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না। কারণ হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই কাজটা করতে কত সময় লাগবে। এর আগে ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। এরা কিন্তু আমার কোনো শ্রমিক না, এরা বাইরের লোক, বহিরাগত। কারা এটা আমরা জানি না, কারা এটা করতেছে। এটা এমনও হতে পারে যে এই সরকারকে একটু ব্যতিব্যস্ত করার জন্য, বিব্রত করার জন্য কিছু লোক এটার পিছনে আসে, থাকতে পারে। তো আমরা বলছি যে সব দিকে আপনি দেখে বিবেচনা করে আপনার ল এনফোর্সিং এজেন্সির সাথে কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে আবারও তাদের সমর্থনের কথা জানান ব্যবসায়ীরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা সহ মানহানির 5 মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে খালাস পান তিনি। 5 মামলার মধ্যে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত 4টি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে 1টি মামলায় খালাস পান তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম 2016 সালের 30 আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন। এছাড়াও চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়ার অভিযোগে মানহানি মামলা করা হয়। 2016 সালের 3 নভেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী এই মামলা করেন। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাকডেটে সরকার দিয়ে দিতেন, সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো, মামলা চলমান ছিল। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। দর্শক, গুলশানের ডায়মন্ড ওয়ার্ল্ডের ওখানে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিনহাজ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ইশরাত, আমরা যখন কিছুক্ষণ পূর্বে যখন আপনার সঙ্গে আমরা যুক্ত হয়েছিলাম, আমরা কিন্তু তখনও তথ্য পাইনি। আসলে আমরা এই মুহূর্তে জানতে পেরেছি আসলে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালা কিন্তু আসলে গ্রেপ্তার হয়েছেন। আমরা সমর্থিত সূত্র থেকে জানতে পেরেছি। আমরা প্রত্যেক গণমাধ্যম কর্মী কিন্তু এই মুহূর্তে সক্রিয় রয়েছে। আসলে কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে গণমাধ্যমের সামনে উপস্থিত করা হবে। আসলে তার যে গ্রেপ্তারের বিষয়টি আমাদেরকে হয়তো বা এখানে যিনি র্যাবের প্রধান রয়েছেন, র্যাবের যিনি অধিনায়ক রয়েছেন, তিনি গণমাধ্যমের কাছে হয়তো বিষয়টি পরিষ্কার করবেন। আমরা সবাই অপেক্ষা করছি। আসলে কিছুক্ষণের মধ্যেই হয়তো আগারওয়ালকে গণমাধ্যমের সামনে নিয়ে আসা হবে। নিশ্চয়ই আমরা বিষয়টি, আমরা সর্বশেষ যে তথ্য এটি সংগ্রহ করার চেষ্টা করতে চাচ্ছি। মিনহাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশান থেকে মাহতাব মিনহাজ জানাচ্ছিলেন সর্বশেষ পরিস্থিতি। ব্যাংক খাতের চাঁদাবাজ নজরুল ইসলাম মজুমদারের বিচার চান সাধারণ শেয়ার হোল্ডাররা। তারা বলছেন, এতদিন অনুদানের নামে ব্যাংক মুনাফার বড় একটি অংশ তুলে দেওয়া হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এর ফলে ব্যাংকের শেয়ার কিনে লভ্যাংশ বঞ্চিত হয়েছেন তারা। আর ব্যাংকাররা বলছেন, নজরুল ইসলাম মজুমদারের জবরদস্তির কারণে চাঁদা দিতে বাধ্য থাকতেন তারা। সিএসআর এর নামে গত 9 বছরে ব্যাংকগুলো থেকে অন্তত 3000 কোটি টাকা নিয়েছেন শেখ হাসিনা। তহিদুর রহমানের রিপোর্ট। যে ঠিক আছে, অমুকটা ইভেন্ট আছে, আপনি 5 কোটি দেন, 10 কোটি দেন, 2 কোটি দেন। নজরুল ইসলাম মজুমদারের হুকুমের বাইরে যাওয়ার সাহস ছিল না দেশের কোনো ব্যাংকের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোটা ব্যাংকিং খাতে নির্দয়ভাবে চাঁদাবাজি করতেন তিনি। ব্যাংকের এমডি চেয়ারম্যানদের গণভবনে ডেকে নিয়ে আদায় করতেন কোটি কোটি টাকার চেক। প্রাপ্ত তথ্য বলছে 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত 9 বছরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ব্যাংকগুলো জমা দিয়েছে অন্তত 3000 কোটি টাকা। এই বিপুল অর্থ কোথায় খরচ হয়েছে তার কোনো হিসাব নেই। প্রধানমন্ত্রীর কার্যালয় যাওয়া হতো, সেখানে যে যা হয়তো আমি দিলাম 5 কোটি টাকা, আমি 5 কোটি টাকার একটা
সর্ট অফ একটা চেকের মতো বানিয়ে দামি চেক দিয়ে দিচ্ছে। কোনো সময় হয়তো 100 উঠতো, কোনো সময় হয়তো 80 উঠতো, কিন্তু টোটাল এখন তো কী উঠেছে ভেরি ডিফিকাল্ট, এটা অ্যাটলিস্ট আমি জানি না। কথিত সিএসআরের নামে শেখ হাসিনাকে দেয়া এই অর্থের প্রকৃত মালিক ব্যাংকগুলোর হাজার হাজার শেয়ার হোল্ডার। কিন্তু নজরুল ইসলাম মজুমদার শেয়ার হোল্ডারদের কথা ভাবেননি, বঞ্চিত করেছেন তাদের। তহবিলে যে টাকাগুলো দিচ্ছে এগুলো জনগণেরই টাকা, শেয়ার হোল্ডারদের টাকা। যেখানেই দিছে এই টাকা ফেরত আনতে হবে। সেগুলি ব্যাংক বোর্ড ডিসিশন নিয়ে 100 কোটি 80 কোটি 50 কোটি টাকা দিয়ে দিবে, এটাকে আমি সাপোর্ট করি না শেয়ার হোল্ডার হিসেবে। তহবিলটা কিন্তু বিশেষ করে হয় আমানতকারী থেকে যাচ্ছে, নতুবা ওনার ইকুইটি যারা আছে, হ্যাঁ, শেয়ার হোল্ডার ইকুইটি তাদের কাছ থেকে যাচ্ছে। ব্যাংকাররা বলছেন নজরুল ইসলাম মজুমদারের চাপে বাধ্য হয়ে সাবেক প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ দিয়েছেন তারা, নিয়ম নীতি মানা হয়নি। সিএসআর ফান্ড থেকে আমরা এই টাকাটা দিতাম শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্ট, সেখানেও আমাদের দিতে হয়েছে। সেখানে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন যেটা সেইভাবে কিন্তু আর করা হতো না। তখন ব্যাবের আমার একটা ব্যাপার ছিল, ব্যাব বললে আপনাকে দিতেই হবে, এবং আমরা জানি যদ্দূর যে এরকম একটা ম্যানেজিং ডিরেক্টর একটু কথা বলেছিলেন, তাতে ওনার অনেক সমস্যা হয়েছিল। শেখ হাসিনাকে খুশি রেখে ব্যক্তিগতভাবে লাভবান হওয়াই ছিল এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের আসল উদ্দেশ্য। আমার মাননীয় প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে পাচার করার অভিযোগ আছে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। বিদেশে গড়ে তুলেছেন বিপুল সম্পদ। অর্থ পাচারের বিরুদ্ধে কোনো নাগরিক ভয়েস রেজ করতে পারত না, এইরকম একজন ছিল নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ব্যাংক খাতের মাফিয়াদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ক্ষতিগ্রস্তদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের পুরনো খেলা আর হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের নেতাকর্মীদের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী বলে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা করছে অনেকেই। দেশে কেউ সংখ্যালঘু নয় বলেও মন্তব্য করে তারেক রহমান। সুজন নামে এক ট্রাক চালক নিহতের ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলায় জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান রিমান্ডের এই আদেশ দেন। গত 27 আগস্ট রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। পরদিন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যার ঘটনায় রাজধানীর নিউ মার্কেট থানার মামলায় তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে ইনুকে আজ আদালতে হাজির করা হয়। এ সময় মোহাম্মদপুর থানার সুজন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো সহ 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে এই আদেশ দেন। যেহেতু শেখ হাসিনার নেতৃত্বাধীন সেই সময় একটা বৈঠক করে পরবর্তীতে তার নির্দেশক্রমে গুলি চালিয়ে সুজন নামে এই ব্যক্তিকে এই মামলায় হত্যা করা হয়েছিল এই বসিলাধীন থানার আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে। সেজন্যই মূলত তাকে আজকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজকে 10 দিনের জন্য রিমান্ড চাওয়া হয়েছিল রাষ্ট্রপক্ষে। পরবর্তীতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আশুলিয়ায় ছাত্র জনতার মরদেহ পোড়ানোর ঘটনায় সরাসরি জড়িত ছিলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি সহ পুলিশের 3 কর্মকর্তা ও 1 সদস্য। কাফি আটক হলেও তার সহযোগী গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন, আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ ও কনস্টেবল রেজাউল করিম এখনও ধরাছোঁয়ার বাইরে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে এমন তথ্য মিলেছে। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। গত 5 আগস্ট আশুলিয়ায় গুলি করে হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর প্রত্যক্ষদর্শীরা মুখ খুলতে শুরু করেছেন। পুলিশে ওই ভিতরে এই 6টা লাশ পুড়িয়ে দিয়েছে গেল গা। পরে একটা পুলিশ বারবার ফোন করতেছে, ওকে মুখ চেনা যায় না, আগুন নাগাই দিয়েছে। তার 1 ঘন্টা বাদে সেনাবাহিনী আয়া তাকে নিয়ে গেছে। ঘটনার আদ্যপান্ত জানাচ্ছেনও তারা। এই সাইডে এসে দেখলাম যে 1700 জন পেছাই না, মানে পুরানো এই গাড়িতে, পুলিশের গাড়িতে। তারপর ওখান থেকে এটা দেখে আইসে এই জায়গায় এলাম। এই জায়গায় আবার দেখলাম যে অনেক গাড়ি পুরানো।
ঘটনার সাথে সরাসরি জড়িত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন, আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ ও কনস্টেবল রেজাউল করিমকে শনাক্তও করা হয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি আটক হয়েছেন, তবে অন্যরা এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন। সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা ওইখানে উপস্থিত ছিল, কারা এটার সাথে সংশ্লিষ্ট। ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় নিহত 6 জনের মধ্যে 5 জনের পরিচয় মিলেছে, একজনের পরিচয় এখনও মেলেনি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনায় ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতি চুক্তি না হলে আরও জিম্মির মৃত্যু হবে বলে সতর্ক করেছে হামাস। গাজায় ইসরায়েলি হামলার 11 মাস পার হলেও হামাসের হাতে বন্দীদের এখনও মুক্ত করতে পারেনি নেতানিয়াহু সরকার। এই ঘটনায় 2 দিন ধরে তেল আবিব সহ পুরো ইসরায়েল জুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। নতুন করে আরও বিক্ষোভের ডাক দিয়েছে জিম্মিদের স্বজনরা। এই অবস্থায় প্রেস ব্রিফিংয়ে হতাহতের জন্য ক্ষমা চান নেতানিয়াহু। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি থাকায় ইসরায়েলের কাছে অস্ত্র রফতানির 30টি লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাজ্য। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে দলকে শুভকামনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাওয়ালপিন্ডিতে দলের জয় নিশ্চিত হওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানান তিনি। বলেন, পুরো জাতি এই দলকে নিয়ে গর্বিত। দেশে ফেরার পর দলকে সংবর্ধনা দেওয়ার কথাও জানান প্রধান উপদেষ্টা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশের এই বিজয়কে ঐতিহাসিক এবং ক্রিকেট খেলায় আরও এক ধাপ এগিয়ে যাওয়া উল্লেখ করেন। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দলগুলোকে হারিয়ে দেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে বলেও আশাবাদ জানান তিনি। এর সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাবেক আইজিপি শহীদুল ও আল মামুন আটক, দিলীপ আগরওয়ালা গ্রেফতার। আরব আমিরাতে বিক্ষোভে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশির দ্বন্দ্ব মওকুফ, ফিরতে পারবেন কাজে। এবং ব্যাংক খাতের চাঁদাবাজ নজরুল ইসলাম মজুমদার সিএসআর এর নামে হাতিয়ে নিয়েছেন 3000 কোটি টাকা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।